শোনো বাবু, 106 নম্বর বাড়িটা কোথায় বলো তো? বাদিকে ঘুরে তারপর ডান দিকে। আচ্ছা শোনো, তুমি একটু আমাকে ওখানে ছেড়ে দেবে? ও বাবু। না, আমি যাব না তোমার সাথে। কেন? তোমায় চিনি না আমি, বাজেও হতে পারো। দেখো বাবু, সব অচেনা লোক কি বাজে লোক হয় না। না, আমি আসবো না তোমার সাথে। আচ্ছা শোনো, আইসক্রিম খাওয়াবো, তাহলে তো যাবে। আমি জানি আইসক্রিমের লোভ দেখাচ্ছ, তুমি খারাপ লোক। প্রত্যেক শিশুরই এরকম সতর্ক হওয়া উচিত, কিন্তু বাস্তবে এরকমটা হয় না। শিশুরা সারল্যের প্রতীক হয়ে থাকে, আর প্রায়শই তারা বড়দের এই ছেলে ভোলানো কথার জালে খুব সহজেই ফেঁসে যায়। এটা আমাদের প্রত্যেক মা বাবা, টিচার আর বাকি বড়দেরও কর্তব্য যে তাদের আমরা অচেনা মানুষদের থেকে সাবধান করব, তাদের সতর্ক থেকে নিজেদের বাঁচানোর যোগ্য করে তুলব। শিশুরা নিষ্পাপ হয়ে থাকে, তাদের মন মানসিকতা সরল হয়। ভাই, এখান থেকে ট্যাক্সি হাঁটা। ট্যাক্সিটা আমার আর রাস্তাটা মিউনিসিপ্যালিটির। চল, মাথা চাটিস না, চল। এই ট্যাক্সি কোথায় দাঁড়াবে সেটা আমি বুঝবো। ভলিউম নিচে রাখ, আমাকেও ব্যবসা করে খেতে হবে। ওইসব জায়গা ফায়গা নিয়ে মাথা খাস না, নাহলে তোর জন্য পৃথিবীতে কোনো জায়গা রাখবো না, বুঝেছিস? হোমওয়ার্ক হয়ে গেছে বাবু? ভেরি গুড আমার সোনা। মা প্যাস 10 মিনিটে বাড়ি পৌঁছচ্ছে। ওকে, শাবানা, এবার তো থাম। 5 মাস চলছে তো তোর। জানি গো কাকিমা, কিন্তু জল তো আর রোজ পাই না বলো। সেটা তো ঠিকই, তবে এত খাটাখাটনি করিস না। লা ইলাহি লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইনি কুনতু মিনজা আলিমিন। সব বাচ্চারা চুপ করো। জাহিদ, তুমি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শাবাশ। কোন গুলিটা? ওই হলুদটা বাদ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই হলুদ গুলিটা বাদ দিয়ে। আব্বু, কি এনেছো আমার জন্য? এটা? হ্যাঁ, এটা তোর আম্মির জন্য। আর একটু দেবো? আরে ব্যাস ব্যাস, এটা তোর জন্য এনেছি। আরে আমি আর কত খাবো, ওকেও তো শক্তিমান বানাতে হবে নাকি? কি রে? এই বাবা শোন, বল তোর পড়াশোনা কেমন চলছে? মৌলভী সাহেব খুব খুশি আমাকে নিয়ে। তুমি চাইলে একবার জিজ্ঞাসা করে নিতে পারো। আরে আমি কেন জিজ্ঞেস করতে যাব? তুই যখন বলছিস তখন ঠিকই বলছিস। হ্যাঁ, যা একটু ঘুরে আয়। শোন না, তুই ভালো করে খাওয়া দাওয়া কর। জানি না তুই ভালো মতো খাওয়া দাওয়া করছিস কিনা। আরে হ্যাঁ গো, ঠিক খেয়ে নেবো আমি। এত চিন্তা করো না তো, আল্লাহ সব ঠিক করে দেবেন। আচ্ছা একটা কথা বলো তো, এইসব কেনার জন্য এত টাকা তুমি কোথায় পেলে? কোনো বাজে কাজ করনি তো? হায় আল্লাহ, এই সন্দেহ করা প্রবণতা তো যাবেও না কোনোদিন। এতটা বিশ্বাস করিস আমাকে? এবার যদি অনেক টাকা জমাতে পারি না, তাহলে আমাদের 2 নম্বরকে প্রাইভেটে করাবো। সরকারি ঠিক আছে গো, বেশিরভাগ মানুষ তো ওখানেই জন্ম নেয়। আচ্ছা শোন না, আমি বলছিলাম যে পরের বছর আমরা জায়েদকে প্রাইভেট স্কুলে দেব। হ্যাঁ, এটা খুব ভালো হবে। মৌলানা সাহেব সেদিন বলছিলেন জাহেদ খুব বুদ্ধিমান। তবে যাই হোক না কেন, আমার মতো যেন ট্যাক্সি না চালায়। আর যদিও ট্যাক্সি চালায়ও, যেন শিক্ষিত ট্যাক্সিওয়ালা হয়। 4খানা ট্যাক্সি একদিনও নিজের হবে। তুমি এত পরের কথা কেন ভাবছো? এখন তোর খেলাধুলো করার সময়।
লক্ষ লক্ষ দম্পতির মতো জাহিদের মা বাবাও জাহিদ আর তাদের ভাবী সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে দিন রাত পরিশ্রম করে চলেছেন। কিন্তু কয়েকদিন পরেই আগামী ভবিষ্যৎ সুন্দর হওয়া তো দূর, এই পরিবারের কাছে এক ভয়ঙ্কর রূপ হয়ে আসতে চলেছে। খিদে পেয়েছে। আরে হ্যাঁ দিচ্ছি, আগে হাত মুখটা ধো। আরে বাবা আস্তে আস্তে চিবিয়ে খা। দেরি হয়ে যাচ্ছে আম্মি, আজকে তো আমার খেলা জিততেই হবে। অন্তত 2 ঘন্টার আগে তো আসবোই না। আমাদের পাড়ায় আমি তো চ্যাম্পিয়ন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু গুলির সাথে সাথে পড়াশোনাতেও চ্যাম্পিয়ন হতে হবে। অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে। কিন্তু এখন তো খেলার সময়, তাই না আম্মি? আমি রাস্তায় খেয়ে নেবো, বাই। আরে জলটা তো খেয়ে যা। রাস্তায় খেয়ে নেবো আমি, বাই। কি বললি আবার? ছোটু, নিজের বড়দাকে বেস্ট অফ লাগতে বল। বল, আরে বল না, বল, জোরে বল। হ্যাঁ এখন বললো। 4টের মধ্যে চলে আসবি, মাদ্রাসায় যেতে হবে। হ্যাঁ আমি আজ আমাকে সবার সামনে মুখস্থ বলতে হবে, না দেখে। বাই। আমি ছাড়ো, যেতে দাও, যেতে দাও। আমি আব্বু, ছাড়ো আমায়, ছাড়ো, যেতে দাও। আমি যেতে দাও, ছাড়ো। আমি আব্বু, আমি যেতে দাও আমাকে, ছাড়ো। আমি লা ইলাহি লা ইলাহা ইলা আনতা সুবহানাকা ইনি কুনতু। আমি দেখলাম ভিতরে জাহিদ নেই। আমার নজর বাচ্চাদের উপর থাকে আব্বা। কেউ আসলো গেল আমার কাছে খবর চলে আসে। তাহলে আমার জাহিদ গেল কোথায়? আপনি এখানে এলেন আর ও বাড়ি চলে যায়নি তো? কাকিমা, হ্যাঁ জাহিদকে দেখেছেন আপনি? না তো। যদি আসে বসিয়ে রাখবেন। হ্যাঁ। আরে কি হয়েছে, কোথায় যাচ্ছিস? সালাম আলাইকুম সালিম ভাই। আলাইকুম সালাম। আমার ছেলে জাহিদ দুপুরে এখানেই খেলছিল, গুলি খেলছিল। আপনি ওকে দেখেছেন? বাচ্চাদের দেখেছিলাম, ওদের মধ্যে জাহিদ ছিল কিনা সেটা বলতে পারছি না। সাহির, তারিক, জাহিদ কোথায়? আমরা জানি না। জানিস না মানে? ও তো তোদের সাথেই মাদ্রাসা যায়, খেলতে যায়।
খেলার পর কোথায় গেছে জাহিদ? খালা, আজ জাহিদ খেলতেই আসেনি। আরে ও আমার সামনে নিয়ে গুলি নিয়ে খেলতে গেল খেতে খেতে। আজ আমাদের পাড়ার খেলার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল ওর, কিন্তু ও আসলোই না। তাই আমরা ওকে ছাড়াই খেলা শুরু করে দিলাম। খালা, যাও তোমরা দুজন ভেতরে যাও, যাও। এই অবস্থায় আপনি কিভাবে খুঁজবেন ওকে আপা? হাবিদ ভাইকে ফোন করুন, না তাড়াতাড়ি ডেকে পাঠান। হ্যাঁ সব্য, আরে ট্যাক্সি চালাচ্ছিলাম তাই জন্য ফোন ধরতে পারিনি। বলো কি হয়েছে? সব ঠিক আছে তো? জাহিদকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আর স্কুল থেকে সোজা বাড়ি এসেছে, খাবার খেয়েছে আর স্কুলের জামা প্যান্ট পরেই বেরিয়ে গেছে। গুলি খেলতে গিয়েছিল, ফিরে এসে মাদ্রাসায় যেত, কিন্তু ও খেলতেও যায়নি আর মাদ্রাসাতেও যায়নি। পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি ওকে সব জায়গায়। সব্য তুমি আমার কথা শোনো, তুমি গিয়ে বাড়িতে বিশ্রাম করো, আমি যাচ্ছি এক্ষুনি, ঠিক আছে? আমি ওকে খুঁজে বের করবো, তুমি চিন্তা করো না। তোমার বিবিও জিজ্ঞেস করতে এসেছিল, আমি ওনাকেও বললাম। বাচ্চাদের খেলতে দেখেছিলাম ঠিকই, ওদের মধ্যে তোমার জাহিদ ছিল কিনা সেটা মনে নেই। জাহিদ নাম ওর, একটুখানি বাচ্চা ছেলে, তোমার কাছে আসে আইসক্রিম খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি জাহিদকে, কিন্তু আজকে তো অন্য বাচ্চারা আসলো, জাহিদ তো আজকে আসেনি ভাই। আসেনি আবিদ ভাই, আমি সাবান আপাকে এটা বলেছিলাম। উনি তো তারিক আর জাহিরের সাথেও কথা বলেছেন, আরো একজন। স্কুলের পর আমরা নিজের নিজের বাড়ি গেছি, ওখান থেকে আমাদের মাঠে যাওয়ার কথা ছিল, কিন্তু ও ওখানে এলোই না। আচ্ছা বাবা, এই গুলি কি অন্য কোথাও খেলে, অন্য কোনো জায়গায়? আমি জানি না। কালকে তোমার জাহিদ কিছু বলেছিল অন্য কোনো জায়গায় যাবে গুলি খেলতে, বা তেমন কিছু তুমি শুনেছো? এরকম কিছু বলেছিল? না। কিছু তো বলেছিল যে ও অন্য কোথাও যাচ্ছে বা? না। হাবিদ, মসজিদে আজান শুরু হয়ে গেল, আমার ছেলেটা কোথায় গেল? খুঁজছি শাবানা, খুঁজছি। তুমি বিশ্রাম করো, আমি পেরেই তোমাকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। একটা গলি বাদ দিইনি, একটা বাড়িও বাদ দিইনি, পুরো বস্তি খুঁজে দেখেছি, কোথাও নেই। তাহলে আমার ছেলেটা গেল কোথায়? আমি বলছি তোমাকে আবিদ ভাই, ব্যাপারটা ভালো ঠেকছে না। মনে হচ্ছে আমাদেরকে পুলিশের কাছে যেতেই হবে। হ্যাঁ হামিদ ভাই, ও যা বলছে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। খবর পেয়েছিস কিছু? তুই চিন্তা করিস না, এখানেই হয়তো কোথাও খেলতে গেছে, চলে আসবে দেখিস। শাবানা তুমি চিন্তা করো না, আমি জাহিদকে সব জায়গায় খুঁজছি, আমি ওকে নিয়েই তারপর আসবো। এই সময় আমি ওই পাঁচ মাথার মোড়ে গলির পাশেই রয়েছি। শোনো, তুমি একটা কাজ করো, তুমি খেয়ে নাও, আমি জাহিদকে নিয়ে আসছি। 444-51-278 পাঠিয়ে দিয়েছি স্যার। হাবিব সিদ্দিকী, তোমার ছেলে জাহিদ বাড়ি এলো, খাবার খেলো, তারপর স্কুল ইউনিফর্ম পরেই গুলি খেলতে চলে গেল, কিন্তু জাহিদের বন্ধুরা বলছে ও গুলি খেলতে আসেইনি। হ্যাঁ স্যার, তারপরে ও মাদ্রাসা যাওয়ার কথা ছিল, সেখানেও যায়নি। মানে খাবার খেয়ে যে ও ঘরের থেকে বেরোলো, ওর পরে আর ওকে কেউ পাড়ায় দেখেনি? আমি পাড়ায় সবাইকে জিজ্ঞেস করেছি স্যার, কিন্তু কেউ দেখেনি। আর শেষবার তোমার বিবি ওকে দেখেছিল? হ্যাঁ স্যার। ডাকো ওকে, আমি কথা বলবো। স্যার ওকে ডাকতে পারবো না, ও 5 মাসের প্রেগনেন্ট। আমরা যাচ্ছি স্যার, ও খুব টেনশন নিয়ে ফেলবে। স্যার আমি ওকে বলিনি যে আমি পুলিশ স্টেশনে এসেছি, ও জানতে পারলে খুব চিন্তা করবে স্যার। আমি ওকে বলেছি যে আমি খুঁজছি আর জাহিদকে নিয়ে ফিরবো। দেখো হাবিব, চিন্তা করো না,
বাচ্চারা হারিয়ে যায়, পাওয়াও যায়, তুমিও পেয়ে যাবে। কিন্তু তোমার ছেলেকে খোঁজার জন্য তোমার বিবির সাথে কথা বলতে হবে। আমার জায়েদ খুব ছোট স্যার, আর একা কোথাও যাই না কোনোদিন। স্কুল কি বাড়ি থেকে দূরে? না, মানে কেশরীনগর মিউনিসিপ্যালিটিতে পড়েও। একা যাতায়াত করে? এটাও রোজকার রাস্তা স্যার। খেলতে বা মাদ্রাসাতে কি ও একাই যাতায়াত করে? হ্যাঁ স্যার। মানে স্কুলে, মাঠে, মাদ্রাসাতে ও একাই যাতায়াত করে, সাথে বড় কেউ থাকে না? স্যার আমি সারাদিন ট্যাক্সি চালাই, আর ওর মা তো প্রেগনেন্ট, এই জন্য ও সব জায়গায় একাই যায় স্যার, আর খুব বুদ্ধিমান। ঠিক আছে, তুমি এখন বাড়ি চলে যাও, আর সাবধানে তোমার বিবিকে বলো বাচ্চা হারিয়ে গেছে, কিন্তু পুলিশ ওকে খুঁজছে, কথা দিলাম পাওয়া যাবে। সকালের মধ্যে বাচ্চাকে বাড়িতে নিয়ে চলে আসবো। সকালের মধ্যে? স্যার ও খুব ছোট বাচ্চা স্যার, ওর আম্মিকে ছাড়াও ঘুমোতে পারে না স্যার, সারা রাত একা কি করে কাটাবে? দেখো, রাতে কষ্ট হবে কিন্তু কেটে যাবে। এই বাচ্চার এফআইআর দায়ের করো, সুরবে ডাবল ফোর্স লাগাও, এই বাচ্চাকে খুঁজতেই হবে। নাম জাহিদ সিদ্দিকী, বয়স 8 বছর, পরনে স্কুল ড্রেস ছিল। কেশরীনগর থেকে ওকে পাওয়া যাচ্ছে না, এর জন্য গোটা পুলিশ স্টেশনকে হাই অ্যালার্ট জারি করতে বলা হয়েছে। স্যার আমি তো ওকে দেখিনি। স্যার দুপুরে না? দুপুরে তো এলাকার অর্ধেক লোক কাজে চলে যায় আর অর্ধেক লোক ঘুমিয়েই থাকে। স্যার প্রথমে ওর আম্মি খোঁজাখুঁজি করে, তারপর ওর আব্বু, তারপর আপনি আর আমি। পাড়ার একটা বাড়িও ছাড়িনি স্যার। ছেলেটা কোথাও নেই, মানে একটা জিনিস হতে পারে। কে? স্যার হতে পারে ছেলেটা বাড়ি থেকে বেরোয়নি, বাড়ির ভেতরেই আছে। আমি এখন খাবো না, আগে বলো আমার জাহিদ কোথায়? সবই তোমার একদম পছন্দের বিরিয়ানি। আরে আমি বলছি তো আমি খাবো না। এরকম অবস্থা তুমি না খেয়ে থেকো না, সব একটু বোঝো। কি করে খাবো আমি জাহিদকে ছাড়া? আরে তুমি কিছু বলছো না কেন? কোথায় গেল আমার ছেলেটা? সব ওরা ওকে ঠিক খুঁজে বের করবে। কারা কারা খুঁজছে ওকে? পুলিশ। কি? পুলিশ? পুলিশ কেন? ওরা ওকে তাড়াতাড়ি খুঁজে বের করবে, আর পুলিশ আমাকে বলেছে যে ওরা সকাল হওয়ার আগেই জাহিদকে আমাদের কাছে দিয়ে যাবে, আর আমাদের চিন্তা করতে বারণ করেছে। শাবানা তুমি একটু খাও, একটু বসো। কি করে খাবো আমি? কি করে খাবো? হায় আল্লাহ, আমার ছেলেটা, আমার ছেলে। যে বাড়ির সন্তান হারিয়ে যায় সেই বাড়ি থেকে খিদে ঘুমও হারিয়ে যায়। জাহিদ মাত্র 8 বছরের ছিল। তার মা শাবানা আর বাবা আবেদ সারা রাত আতঙ্কের আগুনে পুড়তে লাগলো, আর ভয়ঙ্কর সব চিন্তাভাবনা সেই আগুনে ঘি ঢালতে লাগলো। কিন্তু এই ঘোর অন্ধকারেও আশার আলোটা বেঁচে ছিল। হয়তো পুলিশ সকাল সকাল দরজায় এসে কড়া নাড়বে, আর তাদের চোখের মনি তাদের বেঁচে থাকার রসদকে সুস্থ স্বাভাবিক ফিরিয়ে দিয়ে যাবে। আবেদ আর শাবানার সবচেয়ে ভয়ঙ্কর রাতটা কাটল, কিন্তু পরের দিনের অভিশপ্ত সকাল সেই রাতকেও ছাপিয়ে গেল। স্যার আলমগীরের বস্তি আর কেশরীনগরের সব ঘরে ঘরে জিজ্ঞেস করেছি। স্যার বাচ্চাটা কেশরীনগরে তো কোথাও নেই। স্যার মনে হয় বাচ্চাটার মায়ের সাথে কথা বলা উচিত। আমার মনে হয় বাচ্চা নিজেই চলে গেছে আর রাস্তা ভুল করেছে, শহরের অন্য কোনো জায়গায় আছে, বাসে টাসে উঠে গেছে হয়তো। স্যার আমরা সব বাস স্ট্যান্ড, বাস ডিপো, ট্যাক্সি রিক্সা স্ট্যান্ড, সব পাবলিক প্লেসের ছবি আটকে দিয়েছি। ছবিটা যদি কারো চোখে পড়ে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে আমাদের। তবুও বাচ্চা তো মিসিংই আছে সুরবে। এই হাবিদ সিদ্দিকী বাইরে আছে? হ্যাঁ স্যার। হাবিদ, আমাকে তোমার বিবির সঙ্গে কথা বলতে হবে আজ। তোমার বিবি আর বাচ্চার মধ্যে কিছু তো একটা হয়েছে, বা আগে কখনো। আমার বিবির সঙ্গে কথা বলবেন মানে? আমার জাহিদকে এখনো পাওয়া যায়নি? না, এখনো পাওয়া যায়নি, কিন্তু পাওয়া যাবে। স্যার আমি শাবানাকে কি উত্তর দেব? ও সারা রাত ঘুমোয়নি। স্যার শাবানা 5 মাসের প্রেগনেন্ট, ওর শরীর খারাপ হয়ে যাবে। সারা রাত ও কিছু খায়নি আর ঘুমায়ও নি। সারা রাত আমরাও ঘুমোইনি, আর ও তো মা।
জাহিদ কোথায়? শাবু এরা জাহিদ কোথায়? দেখুন ম্যাডাম, জাহিদকে পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে, যদি আপনি আমাদের সাহায্য করেন। রোজের মতোই স্কুল থেকে ফিরল, এখানে বসে মা খিদে পেয়েছে খেতে দাও বলে চেঁচালো, তাড়াহুড়ো করছিল, রোজের মতোই, অন্যরকম কিচ্ছু না। তাড়াতাড়ি করে খেয়েও নিল। আমি বললাম ওকে আস্তে খা, চিবিয়ে খা, একটা রুটি তো হাতে নিয়েই চলে গেল। আচ্ছা ম্যাডাম, কোথায় গেল জাহিদ? কাঁচের গুলি খেলতে। ও বলতো যে ও গুলি খেলার চ্যাম্পিয়ন। আচ্ছা, জাহিদ কি কোনো বিষয় নিয়ে রেগেছিল বা জেদ করছিল আপনার উপর বা হাবিদ তোমার উপর, যে জন্য বাড়ি ছেড়ে চলে গেছে? এভাবে কেন চলে যাবে সাহেব? হাসি খুশি বুদ্ধিমান ছেলে আমাদের, কালকেও আলাদা কিছু ঘটেনি। খেয়ে নিয়ে ও খেলতেই যাচ্ছিল যেমন রোজ যায়, জাহিরার তারিকের সাথে। বাবু, ও কাল স্কুলে এসেছিল? হ্যাঁ, ও এসেছিল, আমরা একসাথে স্কুলে গেছিলাম। তারপর আমাদের মাঠে দেখা করার কথা ছিল গুলি খেলার জন্য, কিন্তু ও এলোই না। তারপর ও মাদ্রাসাতেও এলো না। তোমাদের কি ওর সঙ্গে কোনো কথা হয়েছে? মারামারি ঝগড়া কারো সঙ্গে? না স্যার, জায়েদ সবার সাথেই খুব ভালোভাবে মেলামেশা করতো, ও কারোর সাথে কোনোদিন লড়াই ঝগড়া করতো না। রোজকার মতো বাড়ি থেকে খেলার জন্য বেরোলো, কিন্তু মাঠে পৌঁছলোই না। স্যার, বাড়ি থেকে মাঠে যাওয়ার পথে কিছু হয়েছে হয়তো। তাহলে এই রাস্তার মাঝখানেই নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। স্যার, সামনে একটা মাঠ আছে, মাঝে মধ্যে ওর বন্ধুদের সঙ্গে ওখানে খেলতে যায়। বাড়ি থেকে বেরিয়ে এখানেই আসে খেলতে, কিন্তু কালকে দুপুরে আসেনি। তাহলে বাড়ি আর মাঠের মাঝখানে এই গলির মধ্যে ও কোথাও হারিয়ে গেছে। তোমার দোকান থেকে তো পরিষ্কার দেখা যায় কোন বাচ্চা খেলছে, কে খেলছে না। স্যার, আমি হাবিদার ওর বিবিকেও বলেছি, কোন বাচ্চা খেলছিল না আমি লক্ষ্য করিনি। এটা হতেই পারে না যে জাহিদ বাড়ি থেকে বেরোলো আর কেউ ওকে দেখলো না। স্যার, কাল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা বাড়ি, দোকান বা ঠেলাওয়ালাকে জিজ্ঞেস করেছি, সবাই না বলছে। ওরা এই কারণে না বলছে যে কেউ ভালো করে দেখেইনি, হয়তো জাহিদ কোনো অচেনা লোকের সঙ্গে যায়নি। বুঝে গেছি স্যার, পারিবারিক ঝামেলা বলে মনে হচ্ছে, মানে ভেতরের ব্যাপার। সরবে, যে কোনো মা বাবার দুর্বল জায়গা হচ্ছে বাচ্চা। বাচ্চাকে কষ্ট দাও, মা বাবার কষ্ট হবে। এই হাবিদা সাবানা এত বড় লোক নয় যে ওর বাচ্চাকে কেউ কিডন্যাপ করবে, সুতরাং বোঝাই যাচ্ছে এটা কোনো ব্যক্তিগত শত্রুতারই মামলা। এটা কি সত্যিই কোনো গভীর শত্রুতার মামলা ছিল, যেখানে আবেদ বা শাবানা বা দুজনকেই একসঙ্গে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নিয়ে জাহিদকে অপহরণ করা হয়েছিল? শত্রুতা তো কখনো একতরফা হয় না। অতীতে কি এমন কিছু ঘটেছিল যার শাস্তি বর্তমানে একটা 8 বছরের নিষ্পাপ শিশুকে দেওয়া হচ্ছিল? কেউ এরকম কেন করবে সাহেব? আমি কিছু বুঝতেই পারছি না। সারাদিন ধরে 400 থেকে 500 টাকা ইনকাম হয় আমার, ব্যাংকে একটা টাকাও নেই স্যার। হয়তো অপহরণকারীরা তোমার টাকা চায় না, তোমার চোখের জল চায়। কেউ হয়তো বদলা নিচ্ছে। কে বদলা নিচ্ছে স্যার? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? ভাবো, কারো সঙ্গে তোমার অথবা তোমার বিবি শাবানার আজ বা আগে কখনো ঝগড়া হয়েছিল? কেননা জাহিদ পাড়ায় নেই, হয় জাহিদ নিজে গেছে অথবা কেউ ওকে তুলে নিয়ে গেছে। জাহিদ নিজের থেকে এলাকার বাইরে যাবেই না স্যার। আমরাও এটাই বলছি, জাহিদকে কেউ তুলে নিয়ে গেছে। আপনার শিওর মনে হচ্ছে জাহিদকে কেউ তুলে নিয়ে গেছে? কারণ আমার আর আমার বিবির তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। যদি শত্রুতা থেকে থাকে তো সেটা অভাবের সঙ্গে। অভাবেরও অনেক বন্ধু হয়, যেমন অপরাধ, নেশা, রাগ, হিংসা। আমার জাহিদ ঠিক আছে তো স্যার? দেখো, ব্যাপারটা বাচ্চার, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি। শুধু তুমি ভেঙে পড়ো না, আর তোমার বিবিকে সামলে রাখো। আবেদ তার অতীত হাতড়াতে শুরু করলো, সেই শত্রুতা খুঁজে বের করার জন্য যা তার মনেও নেই। এমন কে হতে পারে যে তার নিষ্পাপ শিশুটিকে কষ্ট দিতে চাইবে? আবেদ ক্রমশ ভেঙে পড়ছিল। একদিকে ছিল তার স্ত্রীর দুর্বল অবস্থা, আর অন্যদিকে
তার মাথায় আসছিল ভয়ঙ্কর সব দৃশ্য আর আজে বাজে সব চিন্তা। এইদিকে পুলিশ তাদের রেকর্ড থেকে কিডন্যাপিং আর ট্রাফিকিং এর সমস্ত হিস্ট্রি শিটারদের জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিল। খত্রি, পাটিল আর মুসা, এই তিনটে চ্যাম্পিয়ন মাল আছে পুনেতে যারা বাচ্চা তোলে। গোবিন্দ, যতটা জিজ্ঞেস করেছি ততটা বল। আলমগীর বস্তি কেশরীনগর থেকে বাচ্চাটা গায়েব হয়েছে। কিন্তু সাহেব, ওই খত্রি, পাটিল আর মুসা বাইরে থেকে বাচ্চা এখানে পাঠায়, আর এখানকার পুনার বাচ্চাদের আউট অফ সার্কিট সারা ভারতবর্ষে পাঠায়। বাচ্চাটার ফটো তোকে ফরওয়ার্ড করে দিয়েছি। তোর ছেলে মেয়েদেরকে এই ফটোটা দেখা আর খোঁজ কর এই কাজটা কে করেছে। সরি স্যার, এই বাচ্চাটাকে দেখিনি কখনো। হয় বিক্রি বা তোদের কাছে বিক্রি করা হয়েছে। স্যার, আমাদের পট্টিতে আমাদের মতন লোকজনকেই দেখি। আমি ভিখারিদেরও একটু দেখি। আর ফার্স্ট কাস্টমার আমার কাছে, আর বাকি সব গুরুমার কাছেই যায়। ছেলেটাকে যে করেই হোক খুঁজে পেতে হবে। চোখ কান খোলা রাখবি আর মুখ বন্ধ। আমি না সালা তোর পুরো ভাগ্যই খেয়ে নেবো। এমন জায়গায় চোট দেবো না, না বেঁচে থাকবি না মরবি। তোরপে তোরপে মরবি, একদম জলছাড়া মাছের মতো। স্যার, একটা কথা বলার ছিল। ওই একটা লোক আছে। লোকটা কে হাবিদ? আপনারা বলেছিলেন না যে পুরনো শত্রু বা কারোর সঙ্গে কোনো পুরনো শত্রুতা আছে স্যার, ওই অনিলের সঙ্গে। এই অনিলকে? স্যার, ও আমাদের সঙ্গে ট্যাক্সি চালায়। গত সপ্তাহে আমার ওর সঙ্গে ঝামেলা হয়েছিল, আর ও আমাকে হুমকিও দিয়েছিল স্যার। দেখ অনিল, তুই এইভাবে গাড়ি পার্ক করতে পারিস না, এটা আমার জায়গা, বুঝেছিস? চালায় চালায় দেখা। কোথায় লেখা আছে তোর বাপের নাম? পুরো শহরটা আমার, যেখানে ইচ্ছে হবে আমার, আমি সেখানে গাড়ি লাগাবো। আর তুই চালা যা করতে পারিস করে নে। অনিল, তোর এই রোজকার নাটক আর চলবে না। যেদিন মাথা গরম হবে সেদিন অ্যাসোসিয়েশনে খবর দেবো। যখন তোর লাইসেন্স নিয়ে নেবে তখন বুঝতে পারবি। তুই আমার লাইসেন্স ছিনিয়ে নিবি? তুই জানিস আমি তোর কি ছিনিয়ে নিতে পারি? কি কাটবি? হ্যাঁ, কি কেড়ে নিবি তুই? হ্যাঁ, গাড়ি কাজ ভেঙে দিবি, টায়ার পাঞ্চার করে দিবি? আরে তোর মতো গুন্ডা আর কি করতে পারে রে? কি কাটবি তুই? হ্যাঁ বল না, বল। এ হিরো, ফেটে গেল তো? আমি না সালা তোর পুরো ভাগ্যই খেয়ে নেবো। এমন জায়গায় চোট দেবো না, না বেঁচে থাকবি না মরবি। তোরপে তোরপে মরবি, একদম জলছাড়া মাছের মতো। কোথায় থাকে এই অনিল? আমি জানি না স্যার। ট্যাক্সির নাম্বারটা বলো। জানি না স্যার, কখনো খেয়াল করিনি। ওর সঙ্গে ঝামেলা হতো বলে এরকম করবে এটা কখনো ভাবিনি স্যার। এক নম্বরে শয়তান কিন্তু অনিল। যে কোনো এলাকায় ঢুকে যেখানে সেখানে গাড়ি পার্ক করাবে, যে কারো প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে। আর সাহেব, যে কোনো লোককেই হুমকি দেয়, একেবারে মাথা গরম করা লোক। কোথায় পাবো ওকে? গাড়ির নাম্বার কি ওর? তোমাদের সাথে ঝামেলা করে না, হুমকি দেয় তোমাদের। আর তোমরা ওর ব্যাপারে কিছুই জানো না। কোন জগতে থাকো তোমরা? দেখলে চিনতে পারবে ওকে? হ্যাঁ স্যার, সেটা চিনি। চলো গাড়িতে বসো। রেড অ্যালার্ট জারি করে দাও এই অনিলের নামে। সব জায়গায় ঝগড়া করে বেড়ায়, কোথাও না কোথাও তো পাওয়া যাবেই। বেরিয়ে গেছি স্যার, আর গাড়িতেও একটাকে তুলেছি। অনিলের মুখ চেনে স্যার। এইসব একটু খেয়ে নে। ভাই কি দেখছিস? এসব তোর জন্য নয়, অন্তত এই বাচ্চাটার ব্যাপারে তো একটু ভাব। জেদ করিস না সাব্বু, জাহিদকে পাওয়া যাবে। 5 দিন হয়ে গেল। আমি বললাম তো পেয়ে যাবি। কবে? কি করে পাওয়া যাবে? কি করছে পুলিশ? পুলিশ তো ওদের কাজ করছে, আর ওরা খুঁজে বের করবে। এরকম চিন্তা করে না খেয়ে তুই তো জাহিদকে পাবি না। জাহিদকে পেয়ে যাবো, খেয়ে নে। লা ইলাহি লা ইলাহা ইলা আনতা সুবহানাকা। আপা, আপনি কেন এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন?
যখন আপনার ছেলে আসবে তখন আমি নিজে গিয়ে আপনাকে খবর দেব। এমন কিছু নয় আশরাফ ভাই, থাকতে পারছি না তো। আমার জাহিদ কোথায় গেল বলুন তো? যেখানেই যাক না কেন ও ফিরে আসবে সাওয়ানা আপা। আপনি ঘরে যান। অনিল। হ্যাঁ সাহেব, কি হয়েছে? কি হলো সাহেব? মোবাইলটা কেন নিয়ে নিলেন? অন্যের কপাল পোড়ানোর খুব শখ না তোর? চল এবার তুই দেখ তোর কপাল কি করে আমরা পোড়াই। আমি কি করলাম সাহেব? আমাকে কেন নিয়ে যাচ্ছেন? চলো কি করলাম সাহেব? আরে বলুন না সাহেব। চল সালা। অনেক হয়েছে, এটা আপনারা ঠিক করছেন না সাহেব। কি হয়েছে বলুন তো সাহেব? এখানে প্রশ্ন আমরা করি আর তোদের মতো লোক উত্তর দেয়। বল, সত্যি করে বল, বাচ্চাটার সঙ্গে কি করেছিস? বাচ্চা? কোন বাচ্চা? কোথাকার বাচ্চা সাহেব? জানিস না? জানিস না? জানিস না? জানিস না? জানিস না? মনে পড়ছে? কেন মারছেন? আরে আমার কথা তো শুনুন। জানিস না 8 বছরের জাহিদ সে দেখে 5 দিন আগে ওকে কে শ্রীনগর থেকে উঠিয়েছিলি? আরে সাহেব, আমি কেন কারোর বাচ্চা তুলতে যাবো বলুন তো? আমার নিজেরই দুটো বাচ্চা, আমি নিজেই সামলাতে পারছি না তাদের। সাহেব আমি সততার সাথে ট্যাক্সি চালিয়ে খাই সাহেব। সততার সঙ্গে? শালা, বাবার জায়গা ভেবে যেখানে সেখানে ট্যাক্সি নিয়ে ঢুকিস তুই? এই ডান্ডা দেখেছিস কোথায় কোথায় ঢুকতে পারে জানিস তুই? দেখবি? আরে সাহেব, 2 টাকা বেশি কামাতে হলে তো কোথাও না কোথাও ট্যাক্সি আমার দাঁড় করাতেই হবে। এখন কোথায় লেখা আছে সাহেব যে ট্যাক্সি ওখানে দাঁড় করানো যাবে না, ট্যাক্সি এখানে দাঁড় করানো যাবে না? আপনাদের সাহেব কোথাও একটা ভুল হচ্ছে। সাহেব আমি কিচ্ছু করিনি সাহেব। ব্যাস এখন সাহেব আপনাদের যত মারার হয় মেরে নিন, আর আমাকে যত হুমকি দেবার হুমকি দিয়ে যান সাহেব। আমার থেকে আপনারা কিচ্ছু জানতে পারবেন না। হুমকি তো তুই দিয়েছিলি হাবিদকে। আবার এই হাবিদটা কে সাহেব? আমি তো রোজই কাউকে না কাউকে হুমকি দিই, কাউকে না কাউকে গালাগালি দিই সাহেব। আর বাচ্চাও তুলিস? আরে না 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 সাহেব, আমি কোনো বাচ্চা তুলিনি সাহেব। আমি তো এও জানি না এই হাবিদকে আর এই জাইদিবাকে। আমাকে যেতে দিন সাহেব। সাহেব আমার পুরো দিনের রোজগার চৌপাট হয়ে গেল সাহেব, যেতে দিন সাহেব। সাহেব আমি আমার 2 বাচ্চার দিব্যি খেয়ে বলছি সাহেব। সাহেব আমি এসব কিচ্ছু করিনি সাহেব। স্যার অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কিচ্ছু বেরোলো না। কোনো ক্রিমিনাল রেকর্ড? না স্যার, এমন কেউ নেই যে ওর সম্পর্কে ভালো কিছু বললো, কিন্তু ক্রিমিনাল রেকর্ড কিছু নেই। ফ্যামিলি আছে স্যার, 2 বাচ্চা আর অসুস্থ ওয়াইফ, খুব গরিব স্যার। সুরবে জাহিদ নিখোঁজ হওয়ার 5 দিন হয়ে গেল স্যার। কেসটাকে ন্যাশনাল ডেটাবেসে তুলে দিয়েছি আর দেশের চাইল্ড হেল্পলাইনেও জানিয়ে দিয়েছি। আমরা বস্তিটাকে তো ভালো করেই দেখেছিলাম না? হ্যাঁ স্যার, প্রত্যেকটা বাড়িকে বারবার স্ক্যান করেছি, কম করে 50টা হিস্ট্রি শিটেরকে তুলেছি। সব খোঁচরগুলো ওভারটাইম করছে, কিন্তু এখনো কোনো সূত্র পেলাম না স্যার। এই হাবিদ সিদ্দিকী রোজ দিন পুলিশ স্টেশনে আসে, ওর চেহারার হতাশা দিনকে দিন বাড়ছে। এই হতাশা আমাদের হাঁটাতে হবে সুরবে। আমরাও সেটা চাই স্যার, কিন্তু স্যার 5 দিন পেরিয়ে গেল। আমার মনে হয় খারাপ কিছু একটা হয়ে গেছে স্যার। আমারও তাই মনে হচ্ছে। 8 বছরের একটা ছোট্ট বাচ্চা, ওর সাথে তো যা খুশি হতে পারে। বাকি দুনিয়া আগের ছন্দে চলতে লাগলো। সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু আবেদ আর শাবানার জীবন থেমে গিয়েছিল। তারা দিন দিন নির্জীব হয়ে পড়ছিল, কিন্তু এই দমবন্ধ পরিস্থিতির মধ্যেও আশার একটা আলো জ্বলছিল। আরে সাবু, তুই অবস্থা কি করছিস? আমি এই বিছানাটা জানলার সামনে নিয়ে যাচ্ছি। কেন? জাহিদ তো যে কোনো সময় আসবে, আমি ওকে দেখতে পাবো।
ও খুব তাড়াতাড়ি ফিরবে, দেখো আস্তে আস্তে দৌড়ে আসবে আমার কাছে। তুমি তুমি বিছানাটা ওদিকে সরিয়ে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই বস এখানে, আমি করে দিচ্ছি, বস। খিদে পেয়েছে। শাবানা অপেক্ষা করতে রইল, ক্ষীণ আশা বুকে নিয়ে বসে রইল যে তার সোনার টুকরো ছেলে জাহিদ যে কোনো মুহূর্তে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়বে। বল বল, জোরে বল, আরে বল না, বল বল, জোরে বল, বল। হ্যাঁ এখন বললো। 4টের মধ্যে চলে আসবে, কিন্তু মাদ্রাসায় যেতে হবে। ঠিক সেইভাবে যেদিন সেই দুপুরবেলায় সে বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। এই কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছিল যে কেউ সেদিন দুপুরে জাহিদকে দেখতে পায়নি, না একলা না কারোর সঙ্গে। একটা লম্বা সময় পর্যন্ত কেউ জানতেও পারবে না যে সেই অভিশপ্ত দুপুরে 8 বছরের নিষ্পাপ নিরপরাধ জাহিদের সঙ্গে কি ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সপ্তাহ কাটতে লাগলো, কষ্ট বাড়তে লাগলো, আবেদ মনের জোর হারিয়ে ফেলল। সে মেনে নিল যে তার সন্তানকে সে আর কখনো দেখতে পাবে না। পুরো 2 মাস কেটে গেল, কিন্তু জাহিদের কোনো খবর পাওয়া গেল না। আর ইনভেস্টিগেশন টিম অন্য কেসে ব্যস্ত হয়ে পড়ল। এই 8 বছরের বাচ্চাটির মিসিং কেসের ফাইল হাজার হাজার অন্য ফাইলের তলায় চাপা পড়ে গিয়েছিল। একটাও তথ্য পাওয়া যায়নি, একটাও প্রমাণ পাওয়া যায়নি, সামান্যতম সূত্র পাওয়া যায়নি যে সেদিন দুপুরে আসলে জাহিদের সঙ্গে কি ঘটেছিল। আরো একটি দুপুর এলো, আরো একটি অভিশপ্ত দুপুর, যা এক ব্যক্তি সারা জীবন ধরে ভুলতে পারবে না। ভাই, সবসময় চোখের সামনে ওই ভাসছে। হ্যাঁ আমারও। একটা কাজ করি, বলে দিই। তরুণা যোগেশ ছিল 2 টেকনিশিয়ান যাদের সেদিন দুপুরেই একটা কাজের জন্য পাঠানো হয়েছিল। অনিকেত কেবল অ্যান্ড ইন্টারনেট সার্ভিস। কি করছেন ম্যাডাম আপনারা? কালকে রাত থেকে আমার ইন্টারনেট বন্ধ হয়ে আছে। স্যার অ্যাড্রেসটা বলবেন প্লিজ। স্যার আমাদের টেকনিশিয়ানস লাইনে আছে, চেক করছে। ম্যাডাম 2 ঘন্টা আগে আপনি একই কথাই বললেন, এখনো পর্যন্ত কোনো কলই আসেনি। স্যার পুরো এরিয়ায় সার্ভার ডাউন আছে আর কেবলও ব্রেক আছে। কাজ চলছে স্যার, অ্যান্ড ওয়ান্স ইট উইল বি ডান আই উইল গেট ব্যাক ইউ। অনিকেত কেবল সার্ভিস কোম্পানির 2 টেকনিশিয়ান যোগেশ আর তরুণ তাদের প্রতিদিনকার ডিউটি করছিল, কিন্তু সেদিন দুপুরে তারা যা দেখল তাতে তাদের মাথা ঘুরে গেল। হে যোগেশ, ওখানে ঝোপের পেছনে না কিছু একটা আছে। কিছু মানে? চল দেখি। আচ্ছা চল। ভাই এটা করি মালিককে বলেই দিই, ও নিজেই দেখে নিক এসে। যদি না বলে ঝামেলায় পড়তে চাই না। আরে বাবা, আমাদের মেন কাজের জায়গা ওটাই। আর যদি কেউ ভুল করে আমাদের ওখানে দেখে ফেলে আর ওই জিনিসটার আশেপাশেই, আর যদি ভুল করে আমাদেরই দোষ হয়, হ্যাঁ বলার পর যদি আমাদের উপরই চলে আসে? কেন আসবে? আমরা কি কোনো ভুল করেছি? ভয় পাবো কেন? অদ্ভুত কথা,
তোমরা তো সপ্তাহে একদিন ওখানে যাও, তো কি করে দেখতে পেলে না? স্যার দেখিনি, কাল দেখলাম তো, তাই আজকে আপনাকে বললাম। তো কালকে বললে না কেন? স্যার ভয় পেয়ে গেছিলাম, ভেবে পাচ্ছিলাম না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। সারা রাত ধরে এটাই ভাবছিলাম যে ভাববার কি আছে, পুলিশকে তখনই জানানো উচিত। ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার আমার চেনা। বুঝলে, আমার তো এই কঙ্কালটা বাচ্চার মনে হচ্ছে। কেবলটা কেটে গিয়েছিল তো অনেক এরিয়ায় কেবল সার্ভিস বন্ধ হয়ে গেছিল, এই জন্য আমি টেকনিশিয়ানস এই দুজনকে পাঠিয়েছিলাম। তোমরা এখানে প্রায় আসো তাই না, রিপেয়ারিং করতে? হ্যাঁ স্যার, যখনই কোনো প্রবলেম হয় তখনই আসি আমরা, কিন্তু আগে কখনো আমাদের চোখে পড়েনি। ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। রাইট স্যার, অসামাজিক কাজকর্ম করা সঠিক জায়গা এটা। 2-3 জন লোকের টিম বানাও, আর তুমি লিড করবে টিমটা। এগুলো রাতের জন্তু স্যার, দিনের বেলা মনার মতো পড়ে থাকে, কিন্তু রাত হলেই জ্যান্ত হয়ে যায়। ওকে তুলে আনো, আর নজর রাখো এখানে কে কে আসে। একটা বাচ্চার কঙ্কাল পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে কঙ্কালটা অনেক দিনের। হাড়ের ওপর কিছুই লেগে নেই, মানে 1 থেকে 1.5 মাস আগে বা হতে পারে 2 মাস আগে এই বাচ্চাটার মৃত্যু হয়েছে। ছেলে না মেয়ে সেটা বলতে পারবেন? এর হাইট 4 ফিট, মানে এজ 7 থেকে 10 বছরের মধ্যে। এখন বয়সটা তো কম হওয়ায় এ ছেলে না মেয়ে সেটা জানাটা একটু প্রবলেম হয়। স্যার, কঙ্কালের উপর একটা শার্ট ছিল, আর পাশে একটা হাফ প্যান্ট ছিল, আর পাশের ভাঙা ঘরটায় ছিল একটা ছেঁড়া আন্ডারওয়্যার। ছেলেদের হতে পারে, এই কঙ্কালটা কোনো ছেলের হতে পারে। এর কাছে আমরা এই তাবিজটাও পেয়েছি। হয়তো এই স্কেলেটনটা 7 থেকে 10 বছরের কোনো মুসলিম ছেলের হবে। ওই জায়গাটা ড্রাগ অ্যাডিক্ট আর মাতালদের আখড়া, ওখানে একটা বাচ্চা কি করবে? একটা কথা বলতে চাই, প্রুফ করতে পারবো না, তাও বলি একবার। শিওর ডক্টর। বাচ্চাটার আন্ডারওয়্যার ওর স্কেলেটন থেকে অনেকটা দূরে পাওয়া গেছিল। হ্যাঁ, ভাঙা বাড়িতে, আর সেটা ছেঁড়া। আর হাফ প্যান্টটা স্কেলেটনের ঠিক পাশেই পড়েছিল। এর মানে সেক্সুয়াল অ্যাসাল্ট হয়েছে কিনা প্রমাণ করতে পারবেন? কি করে ইন্সপেক্টর? শুধু হাড় পড়ে আছে, তাও আবার টোটালি ক্লিন। এই অবস্থায় এই ব্যাপারটা একটাই উপায়ে প্রমাণ করা যায়। কি করে? অপরাধীকে ধরুন আর স্বীকার করান, সেক্সুয়াল অ্যাসল্ট আর মার্ডার। প্রথমে এটা তো বার করতে হবে এই বাচ্চাটাকে। শাবানা, আর কোনো সমস্যা হচ্ছে? পেটের ভেতর বাচ্চার স্বাস্থ্য খুব ভালো আছে হাবিদ, কিন্তু শাবানা প্রয়োজনের থেকে বেশি চিন্তা করছে। শাবানাকে এই ডিপ্রেশনের থেকে বেরোতে হবে। এটা ওর জন্য আর ওর বাচ্চার স্বাস্থ্যের জন্য একদম ঠিক নয়। শাবানা, বাচ্চার গ্রোথ খুব ভালোভাবে হচ্ছে,
ব্যাস এখন তুমি শুধু একটাই কাজ করবে, টেনশন একদম নেবে না আর নিজের মুড ভালো রাখবে। ওকে? কোথায় যেতে পারে আমার জাহিদ? আমি তো ওকে মারিনি, বকিও নি ওকে। শাবানা, এতে আমাদের দুজনের কোনো দোষ নেই। আমার মনে হচ্ছে ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে, যেমন ও রোজ স্কুল থেকে ফিরতো মা খিদে পেয়েছে খেতে দাও বলে। আসতে দাও ওকে, এমন বকান বকবো না। এইভাবে কেউ মা বাবাকে কষ্ট দেয় নাকি? স্যার, ক্রাইম ব্রাঞ্চের একটা টিপ পেয়েছি, ওখানে গিয়ে এটা পেলাম। স্যার, মিউনিসিপ্যালিটির যে স্কুল ড্রেস হয় ওটা পরেই বেরিয়েছিল, হোয়াইট হাফ শার্ট আর ব্লু হাফ প্যান্ট, আর পায়ে একটা স্যান্ডেল ছিল। গলায় কোনো চেন টেন ছিল? ওর গলায় একটা তাবিজ ছিল স্যার। যখন ওর 4 বছর বয়স ছিল তখন ওর খুব শরীর খারাপ হয়, তখন ওর আম্মি ওর নামে মানত করে, তখন থেকে পরে স্যার। সুরভে, এটা জাহিদি। স্যার, বারাকবাড়ি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর সুরভের ফোন ছিল। 2 মাস আগে 12ই নভেম্বর ওদের কাছে একটা কেস আসে। কেশরীনগরের একটা বাচ্চা 8 বছরের জাহিদ সিদ্দিকী গায়েব হয়ে গেছিল। ডিটেলস পাওয়া গেছে? বাচ্চাটা মিউনিসিপ্যালিটি স্কুলের ড্রেস পরেছিল স্যার, ব্লু প্যান্ট আর সাদা শার্ট, আর গলায় তাবিজ। এটাই সাব ইন্সপেক্টর সুরভের প্যারেন্টসকে ইনফর্ম করতে যাচ্ছে, তারপর শনাক্ত হবে। হ্যালো, হাবিদ সিদ্দিকী? হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? পুলিশ স্টেশন থেকে পিএসআই সুরভে বলছি। হ্যাঁ স্যার। শোনো, তোমাকে একবার ক্রাইম ব্রাঞ্চে দেখা করতে হবে। জাহিদ পাওয়া গেছে স্যার? তুমি দেখা করে এসো ওখানে। কিন্তু স্যার কিছু তো বলুন, আমার জাহিদকে পেয়েছেন স্যার? খবরটা খুব একটা ভালো নয়। এই কাছাকাছি একটা এলাকা আছে, আর সেখান থেকে আমরা একটা কঙ্কাল পেয়েছি বাচ্চার। আর ওই কঙ্কালে এই শার্ট, এই হাফ প্যান্ট আর এই তাবিজটা ছিল। কঙ্কাল দেখে তো শনাক্ত করা যায় না, এই জিনিসগুলো দেখেই শনাক্ত করতে হবে। কিসের শনাক্ত? 2 মাস আগে তোমার ছেলে হঠাৎ করেই হারিয়ে যায়, আর হারিয়ে যাবার সময় ও এই সাদা হাফ শার্ট, হাফ প্যান্ট আর এই তাবিজটা পরেছিল। না স্যার, এই জিনিসগুলো আমার জাহিদের হতেই পারে না। আর ওই যে কঙ্কাল টঙ্কাল পেয়েছেন না, ওটা জাহিদের হতেই পারে না স্যার। আর আমার বাচ্চার ব্যাপারে আপনারা এরকম বলবেনই না। 2 মাস হয়ে গেছে আমার ছেলেকে আমি পাচ্ছি না। একে তো আমার ছেলেকে খুঁজে পাচ্ছেন না, তার উপর এটা বলছেন যে এই জিনিসগুলো জাহিদের। আমি বলছি আমার জাহিদ ফিরে আসবেই। ওরা আমি রোজ জানলার ধরে অপেক্ষা করে আর বলে যে ও ফিরে আসবেই। এখন যদি আপনারা না খোঁজেন তাহলে আমি নিজেই খুঁজে বের করবো, আপনাদের কাছে আর আসবো না। আমি আমার ছেলে বাড়ির ঠিকানা জানে, ওর নিশ্চয়ই ফিরে আসবে স্যার। আপনার দ্বারা হবে না স্যার। হাবিব দাঁড়া। ছাড়ুন স্যার, ওটা আমার বাচ্চা হতেই পারে না। আপনারা যা তা কথা বলছেন। জিনিসগুলোকে কম করে একবার ভালো করে দেখে তো নাও। যখন আমার বাচ্চা মারা যায়নি তখন আমি কেন দেখবো ওগুলো? দেখো, তোমার ছেলেও কিন্তু স্কুল ইউনিফর্ম পরে খেলতে গেছিল। সাদা রঙের হাফ শার্ট আর নীল রঙের হাফ প্যান্ট, আর ওর গলায় একটা তাবিজও ছিল, যেটা তুমি ওকে পরিয়েছিলে 4 বছর আগে। কিন্তু জাহিদের জন্ডিস হয়েছিল স্যার, মরতে মরতে বেঁচে গিয়েছিল আমার জাহিদ। ও মরতে পারে না, আপনারা খুঁজুন। আপনারা না খুঁজেই মিথ্যে বলছেন স্যার। আপনারা মিথ্যে বলছেন স্যার, ও মরতে পারে না স্যার। জাহিদ।
আমার জায়েদ মরতে পারে না স্যার, আমার জায়েদ মরতে পারে না। এই কেসটা এখন আমাদের হাতে। তোমার ছেলের হত্যাকারীকে আমরা ধরবো। জিনিসগুলো জাহিদেরই, আমি কি ওকে দেখতে পারি? স্যার, আমরা লোকেশনকে 3 রাত ধরে অবজার্ভ করেছি। কেউ 3 দিনই এসেছিল, কেউ 1-2 দিন। যতজনই আসুক রাউন্ড আপ করো। ইয়েস স্যার। শোনো স্যার, ওখানে যে বোতলগুলো পাওয়া গেছে সেগুলোর কি হলো? ফরেন্সিক স্টাডির জন্য পাঠানো হয়েছে। ওই বোতলের উপর লেবেল লাগানো আছে, লেবেলের উপর ব্যাচ নাম্বার আছে, আর ব্যাচ নাম্বার থেকে দোকান ট্রেস করা যাবে, আর দোকানদার বলতে পারবে কি সেটা কিনেছে। রাইট স্যার, তবে ব্যাচ নাম্বার পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছি। গুড। অফিসার্স স্যার, একেবারে শুরু থেকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হলো, কেশরীনগর থেকে 8 বছরের এই ছোট্ট ছেলেটা অত দূর একটা জায়গায় গেল, কিন্তু গেল কি করে? স্যার, বারাকবাড়ি পুলিশ স্টেশন সবার সঙ্গে কথা বলেছিল, কিন্তু সবাই একই কথা বলেছে যে কেউ কিচ্ছু দেখেনি। এই এতজনের মধ্যে কেউ তো চুপ ছিল, আর না হলে মিথ্যে বলছে। আচ্ছা, এই কেসে কোনো সাসপেক্টকে ধরা হয়েছে? একজন সাসপেক্ট আছে স্যার, নাম হলো অনিল গুসাবে। আর শুনেছি ওই ড্রাইভারের সাথে অনেক লোকের অনেক ঝামেলা আছে স্যার, আর ওই হাবিদের সাথেও তো ওর অনেকবার ঝামেলা হয়েছে স্যার। নিয়ে এসো একে। খাবে না? খাবো। কি হয়েছে? কি হয়েছে? শাব্বু, আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম। কিছু জানতে পারলে? না। ভাবিকে একদিন একদিন তো তোকে বলতেই হবে। 7 মাস চলছে। 2 মাস ধরে শাবানা ভাবির অবস্থাটা দেখেছিস কেমন হয়ে গেছে? তোরা জানিস কি, প্রত্যেক দিন জানলায় বসে থাকে। ওর চাপা কষ্ট আর করুণ দৃষ্টি মিথ্যে আশায় বুক বেঁধে আছে। এই মিথ্যে আশাটাকে ভেঙে দিতে হবে। ভাবি কতদিন বয়ে বেড়াবে? প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা দোকান যদি তালা লাগানো থাকে তাহলে ফিরে এসো, কিন্তু একজনও যেন বাকি না যায়। মনে থাকে যেন, সবাইকে বারবার করে জিজ্ঞেস করতে হবে আমাদের। ব্যাচ নাম্বার আমরা কোম্পানিকে পাঠিয়ে দিয়েছি। সব বটলের ব্যাচ নাম্বার কি এক? না ইন্সপেক্টর, 3টে আলাদা আলাদা ব্যাচ নাম্বার আছে। বলতে পারেন আপনাকে আন্দাজেই ঢিল ছুটতে হবে। এখন এই কেসটায় তো ভাগ্যই সহায়। এবার তো থামুন সাহেব, একবার তো আমাকে তুলেছিলেন সাহেব, আপনারা আমাকে তুলে নিয়ে গেলেন, কত মারলেন, আমি কাঁদলাম, কিন্তু তারপর তো আমাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আবার কি হলো বলুন তো সাহেব? কিন্তু একই প্রশ্ন বারবার কেন করছেন? যাতে প্রত্যেকবার জবাব আলাদা আসে। এবার বল। আমার কাছে একটাই উত্তর আছে, দেখিনি জাহিদকে। এমনি তো অনেকবার দেখা হতো, এই এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি, মাঠে গুলি খেলতে যেত, কিন্তু ওই দিন আমি ওকে দেখিনি।
হয়েছে হাবিদ? কাজে গেলে না, কিছু খেলেও না, কোথা থেকে আসছো? সব্বু, আমাদের জাহিদ আর কোনোদিন ফিরে আসবে না। কেন? কেন আসবে না? ও ওই পুলিশরা বলছিল। কি করে জানলেন ওনারা? ওনারা জাহিদের কঙ্কাল পেয়েছে। কঙ্কাল যে জাহিদেরই, সেটা কি করে বুঝলো? জামা কাপড়ের তাবিজ দেখে ওরা বুঝেছে ওটা জাহিদের। আমাদের জাহিদ আল্লাহর কাছে চলে গেছে সব্বু, আরো কখনো ফিরে আসবে না। তুই ওর অপেক্ষা করা বন্ধ করে দে। দেখ অনিল, আমি তোর থেকে একটা কথাই শুনতে চাই, তুই জাহিদকে কিভাবে আর কেন মেরেছিস? সাহেব, এটা তো শুধু ওই বলতে পারবে যে এটা করেছে, কিন্তু আমি সেই লোক নই। আমি আগের বার অত ধোলাই খাওয়ার পর আমি লোকের সাথে ঝামেলা করাই বন্ধ করে দিয়েছি। আমি কারোর সাথে এখন অব্দি কোনো ঝামেলাতেই যাইনি। আপনি পুরো শহরে খবর নিয়ে জেনে নিন। কেউ যদি বলে অনিল গালি দিয়েছে, অনিল কারোর সাথে ঝামেলা করেছে, তো তো সাহেব নিজেই এই ডান্ডাটা দিয়ে আমি নিজেকে পিটবো। কিন্তু সাহেব, হাত জোর করে বলছি, দেখো সাহেব, আমার আগে পিটো না। সাহেব, আমি কোনো জাহিদ ফাহিদকে চিনি না। জনকে জিজ্ঞেস করা হয়ে থাকলে আরো 200 জনকে জিজ্ঞেস করো। পুরো পুনেতে যতজন নেশাখোর, পাতাখোর, গাঁজাখোর, ড্রাগ অ্যাডিক্ট সবাইকে ধরে আনো। পুলিশ স্টেশনে যতজনের রেকর্ড আছে প্রত্যেককে ধরে আনো। ভালো করে বুঝে নাও, কেস্ট্রিনগর থেকে ওই এলাকাটা পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট। আমি তোমাদের আগেও বলেছি, একটা ছোট বাচ্চা ওখানে একা একা যেতে পারবে না। কেউ একজন আছে যে ওই বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়েছিল। হতে পারে তারপর ওই কলোনিতে ফিরেই আসেনি স্যার। এটা তো এরকম হতে পারে যে ওই লোকটা এখনো ওখানেই রয়েছে, আর তোমাদের 3 জনের কেউ একজনের সঙ্গে কথাও বলেছো, আর ও খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এটাও হতে পারে যে কিছুদিন বাদে আমরা আরো একটা কঙ্কাল পাবো। এটা কি চাই আমরা? আমার জাহিদের হত্যাকারীকে যে কোনো মূল্যে চাই, যে কোনো মূল্যে। হাবিদ, ওকে কাঁদতে হবে, ওকে অবশ্যই কাঁদতে হবে, না হলে এই কষ্টটা ওকে ভেতরে ভেতরে খেয়ে ফেলবে। বুঝতে পারছো না তুমি? ক্রাইম ব্রাঞ্চের টিম দিনরাত এক করে দিয়েছিল জাহিদ সিদ্দিকীর কেসে একটা ব্রেক থ্রু পাওয়ার জন্য। শহরের সব হিস্ট্রি শিটার আর ড্রাগ অ্যাডিক্টদের কড়া জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু কোনো তথ্য সামনে এলো না। শাবানা নিজের দুঃখ প্রকাশ করতে পারছিল না, আর নিজের ভাবী সন্তানের উপর আসন্ন বিপদের ভয়ে আবিদ হতাশ হয়ে পড়ছিল। সব্বু, আমরা একটা বাচ্চা হারিয়ে ফেলেছি, তার কষ্ট আমরা অন্য বাচ্চাকে দিতে পারি না। ভুলে যাও ওকে, আমাদের জাহিদ আর কখনো ফিরে আসবে। মারা গেছে, কোন জল্লাদ মেরে ফেলেছে আমাদের জাহিদকে। আমি নিজের চোখে ওর লাশ দেখেছি, ওর কঙ্কালকে দেখেছি। তুমি দেখতে চাও তুমি জাহিদের কঙ্কালকে? হে আল্লাহ, আমি এরকম কি করব, কি বলবো যাতে তুই কাঁদিস? কি বলবো, আমি কি করবো?
কি হয়ে গেল আমাদের? আমার ছেলে ওই দিন জায়েদ খেলতে আসেনি আমাদের সঙ্গে, আমরা ওর জন্য ওয়েট করছিলাম। 1:30টার সময় স্কুল ছুটি হতো, 1:45টার মধ্যে বাড়ি চলে আসতো। সেদিন খুব তাড়াহুড়ো করছিল গুলি খেলতে যাবে বলে। সেদিন যখন জায়েদ খুব তাড়াতাড়ি বেরোলো তখন মোটামুটি কটা বাজে? আমি তখন ঘড়ি দেখিনি, আমি তো তখন শুধু আমার জাহিদকে দেখছিলাম। ওকে আটকানো উচিত ছিল যেভাবে হোক। স্যার এই জায়গাটা সবচেয়ে বেশি শুনশান, হতে পারে ওকে এখান থেকেই তুলে নিয়ে গেছে। বাচ্চাটাকে দিন দুপুরে তুলে নিয়ে যাওয়া, তাও এই এলাকা থেকে? আমার মনে হয় ছেলেটা কারোর সঙ্গে গিয়েছিল, না কেঁদে না চেঁচিয়ে একদম চুপচাপ। কেস্ট্রিনগর থেকে এখানে পায়ে হেঁটে আসলে 20 মিনিট লাগে। বাচ্চাটা কড়া রোদ্দুরে 20 মিনিট পায়ে হেঁটে এখানে এসেছিল। জায়গাটাও খুব শুনশান। বাচ্চাটা কাঁদলো না, চিৎকার করলো না, কিছু না। ভাবনার বিষয় এটাই যে কোনো বাচ্চা অপরিচিত কারোর সঙ্গে প্রচণ্ড রোদে এই ভয়ঙ্কর জায়গায় কেন আসবে? অনিলের ইনভলভমেন্টটা রুল আউট করছি। আমার মনে হয় হত্যাকারী পরিচিত কেউ। তবে স্যার এই এলাকায় সবাই জাহিদকে চেনে। আমার মানে চিন্ত। আমি শুনেছি যে জাহিদ খুব ভালো গুলি খেলতো, তোমাদের দুজনের মতো। হ্যাঁ আঙ্কেল, বেশিরভাগ সময় ওই জিততো। আচ্ছা বাবা, জাহিদের খেলা দেখতে কেউ আসতো? বড় কেউ যে জাহিদকে কোল্ড ড্রিঙ্কস চকলেট এসব দিত? বিশেষ করে বড় কেউ, কোনো আঙ্কেল? না স্যার, আমি জাহিদকে ওদিন কারোর সাথে দেখিনি। আসলে আমি ওই দিনকে দেখিনি ওকে। তোমার এখানে ফুল টাইম ডিউটি হয়? সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এলাকার প্রত্যেকটা মানুষকে 2-3 বার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের আরো একবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। হাবিদ নিজের দুঃখকে হজম তো করছিল, কিন্তু বিচারের জন্য এই দেরি সে সহ্য করতে পারছিল না। হ্যাঁ রাকেশ বলো। অ্যালকোহল কোম্পানি ওই 3টে দোকানের ডিটেল পাঠিয়েছে, যেখান থেকে 3টে আলাদা ব্যাচ নম্বরের বিয়ার বোতল কেনা হয়েছিল। 3টে ওয়াইন শপই কেস্ট্রিনগরের কাছাকাছি। ওকে স্যার। জাহিদ ওখানে গিয়েছিল 12 নভেম্বর 2015, আর ওটার ঠিক 2 মাস পরে ওর কঙ্কালের পাশে আমরা এই বটলগুলো পাই। কারেক্ট স্যার। হয়তো শুধু খুনিরা খেয়েছিল বা অন্য কেউ। আমাদের তো চান্স নিতেই হবে স্যার। এত বড় চান্স? আচ্ছা ব্যাপারটা এরম নয় তো
আমরা আবার অন্ধগলিতে ঘুরপাক খাচ্ছি। অন্ধগলিটাও একটা গলি স্যার, দেখাই যাক না যে বিয়ার খেয়ে নেশা করে না অন্য কেউ, যার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। একটা চান্স তো নিতেই হয় স্যার। প্রথমেই ওয়াইন শপগুলোকে টার্গেট করা যাক। এটা ভালো হয়েছে যে আমরা এটা দোকানের মালিকদের বলে দিয়েছি, কিন্তু সেটা জরুরি নয় যে ওরা মনে রাখবে সেটা, বা আমাদের জন্য হয়তো এক্সট্রা এফোর্ট করবে। প্রত্যেক দোকানের ওপর নজর রাখতে থাকো। কোথাও কিছু দেখলে, শুনলে বা জানতে পারলে সঙ্গে সঙ্গে আমায় জানাবে। হাবিদ এখন যে কোনো সময় ডেলিভারি হতে পারে। তোমায় শাবানাকে এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। হসপিটালের নামে একটা নোট লিখে দিচ্ছি, এটা ওখানে দেখিয়ে দিও। হাবিদ, এটাও তো হতে পারে না যে পুলিশ যে কঙ্কালটার কথা বলছে সেটা অন্য কারোর, জাহিদের নয়। কিন্তু শাবানা, জামা কাপড় তো জাহিদের ছিল, আর তাবিজও জাহিদের ছিল, তাহলে কঙ্কাল অন্য কারো কি করে হতে পারে? আমি জানি না, কিন্তু এরকম তো হতেই পারে। কেউ আমাদের ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য এরকম করছে। জামা কাপড়, তাবিজ কোনো কঙ্কালে পরিয়ে দিয়েছে, আর জাহিদ এখনো বেঁচে আছে। হ্যাঁ বল স্যার, অদ্ভুত কিছু হয়েছে। কি অদ্ভুত? কালকে আমি ওয়াইন শপ থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, তো 1 ঘন্টা আগে আমাকে ওয়াইন শপের মালিক ফোন করে। তারপর কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বল সেটা। বললো তাড়াতাড়ি দোকানে আয়। ও তো ছিল ডেলি কাস্টমার, অনেকদিন ধরে দেখতে পাচ্ছিলাম না, তুই যাবার পর এসেছিল। এমনি আমি জিজ্ঞেস করলাম, ভাই অনেকদিন পরে দেখছি, গায়েব হয়ে গেছিলে কি? ভাই অনেকদিন পরে দেখতে পাচ্ছি, গায়েব হয়ে গিয়েছিলে। তারপর ছেলেটার অবস্থা তো খারাপ হয়ে গেছিল, কাঁপতে শুরু করলো যেন ভূত দেখেছে। গায়েব? আমি কোথায় গায়েব হয়েছিলাম? আমি তো এখানেই ছিলাম। আমি এমন কি করলাম যে গায়েব হয়ে যাব? ব্যাস একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই আর কি। কেন? আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, এই নিন। আমি কেন ডাউট করেছিলাম জানো? কেন? এ তো রোজই মাল খায়, তাকেই 4 মাস ধরে দেখতে পাচ্ছিলাম না। জানি না কেন আমার মগজে টিং করে ঘন্টা বাজলো। হ্যাঁ, তো আমাকেও শোনা। ঘন্টাটা এই জন্য বেজেছিল, এই মাতাল তো এখানে 4 মাস ধরে আসেনি। ওই ছেলেটা গায়েব হয়েছে, সেটাও তো 4 মাস হলো। কে মাতালটা? কে এই মাতালটা? কে? আরে স্যার, এই মেন কথাটা তো শুনুন, যেটাতে আমার ঘন্টা বাজলো। রতন ওই লোকটা কে ছিল সেটা বল। আপনি কি জানেন এই মাতালটা কোথায় থাকে? আরে ওই বস্তিতেই যেখান থেকে বাচ্চাটা হারিয়েছিল। কে ও? ওর নামটা কি? রতন নাম আর বাড়ির নাম্বারটা বল তাড়াতাড়ি। দ্বিতীয় সন্তান, তাই না? হ্যাঁ। তুমি তো জানোই কি করতে হবে, বলার দরকার নেই তো? আগে না। তাহলে ঠিক আছে, যে কোনো সময় ব্যথা উঠবে আমরা ভেতরে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। ওয়াইন শপের টিপ অফটি ধোঁয়াশাপূর্ণ ছিল। প্রতিদিনকার কথাবার্তায় একজন ঘাবড়ে গিয়েছিল। একে কি কোনো তথ্য বলা যায়? কিন্তু অগুন্তি অন্যান্য কেসের মতোই এই কেসেও অন্ধকারে ছোঁড়া তীরটি সঠিক লক্ষ্যে এসে লাগলো। কি ভাই, অনেকদিন পর দেখতে পাচ্ছি, গায়েব হয়ে গিয়েছিলে। গায়েব? আমি কোথায় গায়েব হয়েছিলাম? ব্যাস একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এই আর কি। সেই জন্যই আশা হয়ে ওঠেনি, আর তো কোনো কারণ নেই। মঙ্গেশ তো এখন বাড়িতে নেই স্যার। কোথায় গেছে ও? ও কিছু বলে যায়নি স্যার। ফোনের ঘন্টা তো ঘরেই বাজছে, মনে হয় ফোন নিয়ে যেতে ভুলে গেছে। যখনই মঙ্গেশ বাড়ি ফিরে আসবে তখনই আপনারা আমাকে একটা মেসেজ করবেন। স্যার, আমার ছেলে করেছেটা কি? পুরো বাড়িটাও খুঁজেছে স্যার, কিন্তু ওখানেও পাইনি। তবে থেকে ও ওয়াইন শপে যায়নি যবে থেকে জায়েদকে পাওয়া যাচ্ছে না, তাই ওই এলাকায় ওটা পাওয়ার সম্ভাবনা খুব কম। বিশাল একটা কাজ করো, মঙ্গেশের একটা ছবি চেয়ে পাঠাও, আর জালটা যত দূর সম্ভব ছড়াও।
আমার মনে হয় আমরা সফল হব। সাবু, এই তো হয়ে গেছে, এই এক্ষুনি ডাক্তারের কাছে যাবে তুমি। চলো। ওই যে স্যার, ও নেশায় পুরো টাইট হয়ে আছে। কি মঙ্গেশ, পুরো 4 মাসের নেশা একদিনেই করে ফেললি? 4 মাস পরে তুই গেলি মদের দোকানে। নে বল, কি হয়েছিল 4 মাস আগে? নামদেব, 4 মাস আগে তোদের এলাকার একটা বাচ্চা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আর এটা তুই ভালো করে জানিস কি হয়েছিল ওর সঙ্গে। এবার আমি জানতে চাই কি হয়েছিল ওর সঙ্গে। বল, কি করেছিল ওর সঙ্গে? মঙ্গেশ ভাই, প্লিজ আমায় যেতে দাও। আমি বাড়ি যাব আম্মির কাছে। যেতে দাও প্লিজ, যেতে দাও না। 4 মাস হলো আমি একটু ঘুমোতে পারিনি। ও রোজ এসে আমায় দেখা দেয়, বলে যে আমায় বাড়ি যেতে দাও, আমায় ছেড়ে দাও। শেষ পর্যন্ত জাহিদ সিদ্দিকীর মিসিং আর মার্ডার কেসের প্রথম ব্রেক থ্রু ক্রাইম ব্রাঞ্চ পেয়ে গেল। মঙ্গেশ, কি করেছিলি তুই জাহিদের সঙ্গে, আর কেন? স্যার, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। যা করেছি সবই নেশার ঘরে করেছি। সেক্স খুব চড়ে গিয়েছিল সাহেব, আরো একটু মদ খেতে ইচ্ছে হলো। মদ খেয়ে ফিরছি, দেখি হ্যাঁ, কোথায় যাচ্ছিস হিরো? গুলি খেলতে যাচ্ছি মঙ্গেশ ভাই। আচ্ছা, আইসক্রিম খেতে ইচ্ছা করছে? কেন? আমি খাও, চল তোকেও খাও। আজকে আমার তাড়া আছে, বন্ধুরা ওয়েট করছে আমার জন্য। আমার এখনই খেতে ইচ্ছা করছে, আমার এখনই আইসক্রিম দরকার। আরে 2 মিনিট তো লাগবে, চল যাই। তো কখন শেষ হয়ে গেছে মঙ্গেশ ভাই, আমরা শুধু হেঁটেই যাচ্ছি। ব্যাস স্যার, আর 2 মিনিট। আমি তো ভাবলাম চান্দুর দোকানের আইসক্রিম খাওয়াবে পাড়াতে। ওখানে একটা বড় এসি দোকান আছে, ইম্পোর্টেড আইসক্রিম পাওয়া যায় ওখানে, মজা এসে যাবে। ও কেন এসে গেল আমার সাথে? আমি জানি না ও কেন এসে গেল আমার সাথে। চলে যেতে পারতো আমার হাত ছাড়িয়ে, কিন্তু আমার সাথেই চলে এলো, যেতেই থাকলো আমার সাথে, আমার হাত ধরে চলতে থাকলো। আমার মাথায় তো অন্য কিছু ঘুরছিল, নোংরামি ছিল আমার মাথায় সাহেব। তারপর বল। তারপর আমি ওকে পুরো বাড়িটার ওখানে নিয়ে গেলাম। ওখানে ওরা দুজনে ছিল সাহেব। কারা দুজন? ইকবাল আনসারি আর ওর বন্ধুটা। কি
ইকবাল আর মাজাহার। স্যার এরা দুজন তো ওই কলোনিতেই থাকে, তাও আবার পাশাপাশি। বাড়ি নম্বর 116 আর 119। আর ওদের দুজনকে কমসে কম 4 বার জিজ্ঞেস করা হয়েছে। স্যার ওরা আমার ছোটবেলাকার বন্ধু। তারপর কি হলো মঙ্গেশ? আইসক্রিমের দোকান কোথায়? এসি লাগানো। কিরে জাহিদ, এখানে কি করছিস? এমনি একটু মুড হয়ে গেল, তাই জাহিদকে নিয়ে এখানে চলে এলাম। কেউ এখানে তোকে দেখেনি তো? না রে ভাই, এমনিতেই পুরো এলাকা একদম শ্মশানের মতো খাঁ খাঁ করছিল। আচ্ছা মঙ্গেশ ভাই, আমি ইম্পোর্টেড আইসক্রিম খাবো না, আমি যাচ্ছি। দাঁড়া দাঁড়া। না না, আমি খাবো না। না না, আমি খাবো না, আমি খাবো না। না না না, আমাকে যেতে দাও, যেতে দাও আমার। আমি ছাড়ো প্লিজ, আমায় যেতে দাও। আমি ছাড়ো, যেতে দাও। মঙ্গেশ, এনে তোর শিকার, এটা তোর ফার্স্ট চ্যালেঞ্জ। ছাড়ো আমায়, ছাড়ো, যেতে দাও। আমি যেতে দাও, যেতে দাও, ছাড়ো, যেতে দাও। আমি আব্বু, আমি যেতে দাও না, ছাড়ো আমায়। আমি খুলতে বললাম না, যেতে দাও প্লিজ, যেতে দাও আব্বু। আমি খোল, নাহলে আমি 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 ছাড়ো। আমি মঙ্গেশ, এটাকে মেরে ফেলতে হবে। ওর যে কাচের গুলিগুলো আছে না, সেগুলোকে বাইরে ফেলে দিতে হবে। না রে, ওকে ভয় ডর দেখিয়ে রেখে দিতে হবে। যখনই আবার মুড হবে বোঝার চেষ্টা কর। জ্যান্ত ছাড়লে রিক্স আছে, একদিন না একদিন ও মুখ খুলবেই, তারপর কেলো করবে। আমি তো বলছি মেরে ফেল শালাকে। আমি বাধা দিয়েছিলাম ওদের মারতে, অনেক ট্রাই করেছিলাম, কিন্তু ইকবাল আমাকে উল্টে 4টা থাপ্পড় মেরে দিল। আর বাচ্চাটার গলা টিপে ধরলো আর ওকে ঝোপের মধ্যে ফেলে দিল। স্যার স্যার, মঙ্গেশ হয়তো আপনাদের কাছে ভুল বলেছে কিছু। 1 নম্বরের মিথ্যাবাদী ও স্যার। স্যার স্যার, আমরা কিছু করিনি স্যার, সব কিছু এই করেছে স্যার। বুঝে গেছি আমি, এরও দোষ নেই, তোদের দুটোরও দোষ নেই। পুরো দোষ তো ওই নেশাটার। নেশার ঘোরে তোরা ওই নিষ্পাপ 8 বছরের বাচ্চাটাকে রেপ করলি আর তারপর মেরে ফেললি। হ্যাঁ, নাম দে মোহিত। আমি আর বিশাল রাস্তা 3 মাথার মোড়ে চলে যাচ্ছি, আর এই 3 জনের চিৎকার আমি ওখান থেকে শুনতে চাই। হ্যাঁ, মরে যেন না যায়, যতদিন কোর্ট না রায় দিচ্ছে। আর যদি কোর্টের রায় কোনো 19-20 হয়, তাহলে দিন মেরে কোনো ভাগাড়ে ফেলে দিবি। শুরু করে দাও। স্যার স্যার, মারবেন না, মারবেন না স্যার। মারবেন না স্যার, সব কিছু আমরা করেছি স্যার। এক্সকিউজ মি, ছেলে হয়েছে আর দুজনেই ভালো আছে। হে আল্লাহ, তোকে অনেক অনেক ধন্যবাদ। আমি ওদের সাথে দেখা করতে না, পারি? এখন না, আমি আপনাকে ডেকে নেব। ধন্যবাদ। হাবিব, অনেক অভিনন্দন। আজকের দিনটা তোমার জীবনের স্মরণীয় দিন। তোমার ছেলে হয়েছে, আর তোমার বড় ছেলের খুনিকেও আমরা ধরেছি। কারা ছিল স্যার? মঙ্গেশ, ইকবাল আনসারি আর মাজাহার। হে আল্লাহ, ওদের কাছে আমার জাহিদ তো বলছে নেশার ঝোঁকে করেছে, কিন্তু এটা কোনো নতুন কথা নয়। প্রত্যেক অপরাধী ধরা পড়ার পর হয় নেশার দোষ দেয়, নয়তো নিজের কপালের।
কিন্তু আমি ভালোভাবেই জানি বিকৃতিটা আগেই রক্তে থাকে, শুধু নেশা সেটাকে উস্কে দেয়। কি নাম ভেবেছ? তুমি বলো। আমি না, তুমি বলো। জাহিদ রাখি। জাহিদ, আবিদ আর শাবানা তাদের জীবন আবার নতুনভাবে শুরু করেছে। দ্বিতীয় সন্তানটির মধ্যে দিয়ে তারা জাহিদের শূন্যতাকে পূরণ করার চেষ্টা করছে, কিন্তু তারা এও প্রতিজ্ঞা করেছে যে জাহিদের খুনিদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়ার জন্য তারা শেষ পর্যন্ত দেখবে। এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো আটকানোর কোনো উপায় আছে? বাচ্চাদেরকে এভাবে ভয় দেখিয়ে রাখা যায় যে তারা প্রতিটা জিনিস, প্রতিটা মানুষকে সন্দেহ করতে শুরু করবে? একদমই নয়। আর এরকম কোনো পদক্ষেপ নেওয়ার ফলে সেই সব রাক্ষসেরা নিজেদের বিকৃত স্বভাব তো বদলাবে না। প্রয়োজন হলো প্র্যাকটিক্যাল আর সংবেদনশীল পদ্ধতি ব্যবহার করা, যাতে বাচ্চাদের সরলতাকে বজায় রেখেই তাদের সুরক্ষিত থাকার বিষয়ে সতর্ক করা যায়। যেমন অচেনা মানুষদের থেকে কিছু না নেওয়া, শুনশান জায়গায় একলা না যাওয়া, যদি চেনা পরিচিত কোনো ব্যক্তিও সঙ্গে যাওয়ার জন্য বলে তাহলেও বাবা মা বা বড় কারো অনুমতি নেওয়া। যদি ছোট বয়স থেকেই এই কথাগুলোকে নিত্যনৈমিত্তিক জীবনের অংশ বানানো যায় তাহলে অনেক দিন পর্যন্ত আমরা আমাদের সন্তানদের সুরক্ষিত রাখতে পারব। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।